আমার স্নেহের ছাত্রছাত্রী, আজকের ক্লাসটি ক্লাস 12 এর জন্য। ক্লাস 12 তথা যারা নিউ সিলেবাসে থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের যেহেতু এবিটিএ টেস্ট পেপার ধরে পরপর পেজগুলো আমি সমাধান করে দেব কথা দিয়েছিলাম, পরপর পেজগুলো আমার চ্যানেলে গেলে তোমরা পাবে। আজকে সেরকমই এসি 205 অর্থাৎ এসি 205 যে পেজটি আছে সেটির সঠিক এবং নির্ভুল সমাধান তোমাদের সামনে আজকে উপস্থাপন করব। এই প্রসঙ্গে বলে রাখি, বইতে কিছু কিছু ছোটখাটো প্রিন্টিং মিস্টেক আছে, কিছু কিছু ক্ষেত্রে অপশনগুলো একদম ঠিকঠাক করে হয়তো কোনোটাতে অপশন যেটা উত্তর হবে সেটাই অপশনে নেই। তো যখন আমি আলোচনা করছি তখন প্রশ্নগুলোর প্রত্যেকটারই সঠিক ব্যাখ্যা যেহেতু দিয়ে যাচ্ছি, তোমরা কিন্তু সম্পূর্ণ ক্লাসটা দেখবে। তাহলে যে প্রশ্নটা আলোচনা হচ্ছে সেই প্রশ্নটা আলোচনা করতে গিয়ে তার আনুষঙ্গিক যদি কিছু বিষয় আসে সেই বিষয়গুলো তার মধ্যে আলোচনা হয়ে যাচ্ছে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি মূল আলোচনায়, যেখানে আছে এসি 205 নাম্বার পেজ এবিটিএ টেস্ট পেপার থেকে। পেজ নাম্বার এসি 205, তার 1 নম্বরের কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মহাদেশীয় সঞ্চরণের জন্য দায়ী শক্তি? মহাদেশীয় সঞ্চরণের জন্য দায়ী শক্তি হচ্ছে পরিচলন শক্তি। এখানে যদি উল্লেখ করা থাকতো যে ওয়েগনার কোন শক্তির উল্লেখ করেছেন, তখন জোয়ারি শক্তি বা বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তির কথা আসতো। কিন্তু মহাদেশীয় সঞ্চরণের জন্য পরিচলন শক্তি একটি বিশাল রকমের কার্যকরী শক্তি, যেটা অ্যাস্থেনোস্ফিয়ারে ম্যাগমার পরিচলন স্রোত চলে, সেই পরিচলন শক্তি মহাদেশীয় সঞ্চরণের জন্য অনেকটা দায়ী। 2 দাগে, ফিয়র্ড হলো হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ। ঠিক, উপকূলীয় পর্বত থেকে নেমে আসা হিমবাহগুলি সমুদ্রে পৌঁছতে পারে এবং সমুদ্র তলদেশে তাদের ক্ষয় অব্যাহত রাখতে পারে। অর্থাৎ এগুলো উচ্চ অক্ষাংশেই হিমবাহ একদম পর্বত গাত্র ছাড়িয়ে, পর্বত উপত্যকা ছাড়িয়ে উপকূল পর্যন্ত অর্থাৎ সমুদ্র উপকূল পর্যন্ত নেমে আসে এবং সেখানেও তাদের ক্ষয় অব্যাহত রাখে। তাই এটিও সঠিক। তাই 2 দাগের সঠিক উত্তর হবে এ। এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। এরপর 3 দাগের প্রশ্ন, নিচের কোন দুটি কার্স্ট ভূমিরূপের ক্ষেত্রে সাধারণ বৈশিষ্ট্য? সঠিক উত্তর হবে ডি, শৃঙ্খল ও অদৃশ্য হয়ে যাওয়া নদী। এখানে নদী প্রবাহিত হতে হতে কোনো গর্তের মধ্যে যদি প্রবেশ করে, তাহলে নদীর যে বাকি অংশটা, এই অংশটাই শুষ্ক উপত্যকা এবং এই পর্যন্ত যেখানে গর্তে ঢুকে গেল সেই পর্যন্ত অংশটার নাম হয় অন্ধ উপত্যকা। এটাকেই বলা হয় অদৃশ্য হয়ে যাওয়া নদী। এই যে বাকি অংশটায় নদী আর থাকে না। এবং শৃঙ্খল হচ্ছে কার্স্ট অঞ্চলে ছোট গর্ত, শৃঙ্খল, ডোলাইন, উভালা, পলজি, তোমরা পরপর আকৃতি অনুসারে যে গর্ত ক্রমশ বড় হচ্ছে, শৃঙ্খলের চেয়ে ডোলাইন, ডোলাইনের চেয়ে উভালা, উভালের চেয়ে পলজি বড়, তাহলে কার্স্ট ভূমিরূপের ক্ষেত্রে এটি সাধারণ বৈশিষ্ট্য। চলে যাব পরের দাগে, ভূমিধস জড়িত। এটা সঠিক উত্তর হবে জলে সিক্ত শিলা ধ্বংসাবশেষের ধীর থেকে খুব দ্রুত চলন, অর্থাৎ সিয়েরটা। 5 দাগের সঠিক উত্তর, লরেশিয়া ভেঙে তৈরি হয়েছে। সঠিক উত্তর হবে ইউরেশিয়া, অর্থাৎ উত্তরের অংশটা। 6 দাগে, নিচের কোন তথ্যগুলি অসত্য? এখানটা একটু ভালো করে দেখো। একে আছে শিলামণ্ডলের নিচে বায়ুমণ্ডল অবস্থান করছে। এটা নিচের নয়, নিচে বায়ুমণ্ডল অবস্থান করছে না, এটি মিথ্যা। আলফ্রেড ওয়েগনার তার মহিসঞ্চরণ তত্ত্বের সাহায্যে পাতসংস্থান তত্ত্বের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটা কিন্তু ঠিক যে আলফ্রেড ওয়েগনারের মহিসঞ্চরণ তত্ত্বের উপরেই পাতসংস্থান তত্ত্ব দাঁড়িয়ে আছে, তাই এই বাক্যটি সঠিক। পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায় একটি কার্স্ট ভূমিরূপ তৈরি হয়েছে না, এরকম কোনো ভূমিরূপ নেই, এটি মিথ্যা। 2 মেরু অঞ্চল ছাড়া পৃথিবীর আর কোথাও হিমবাহের অস্তিত্ব নেই না, আছে পর্বতের বিভিন্ন যে উচ্চ পর্বতগুলি তার মাথায় বা তার চূড়ায়, ফলে এটি ভুল। কার্স্ট জানালা দেখা যায় চুনাপাথর গঠনযুক্ত অঞ্চলে। 5 দাগের এটি হচ্ছে সত্য। তাই 6 দাগের সঠিক উত্তর হবে সি, অর্থাৎ 1 মিথ্যা, 2 সত্য, 3 মিথ্যা, 4 মিথ্যা, 5 সত্য। আমাকে এখানে কোনগুলো মিথ্যা সেটা জানতে চাওয়া হয়েছিল। কোন সমুদ্রে লবণতার হার সর্বাধিক?
এখানে যে সমুদ্রগুলি আছে তার মধ্যে আটলান্টিক মহাসাগরে লবণতার হার সর্বাধিক। 8 শিশিরাঙ্ক তাপমাত্রা হিমাঙ্কের চেয়ে কম বা বেশি হলে ঘনীভবন ঘটতে পারে না। এখানে কম বা বেশি বললে হবে না, বেশি হলে ঘনীভবন ঘটতে পারে। যদি শিশিরাঙ্ক তাপমাত্রা হিমাঙ্কের চেয়ে কম হয় তাহলে সরাসরি বরফকণা বা তুষারকণায় পরিণত হবে। তাহলে এই বাক্যটি ভুল আছে। এবং 2 শিশির হল ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে সংঘটিত ঘনীভবনের একটি রূপ। 8 দাগের সঠিক উত্তর হচ্ছে বি, অর্থাৎ এখানে শুধুমাত্র 2 বিবৃতিটি সঠিক। চলে যাব 9 দাগে। এখানে এ ও ক্লক রেন আছে। এ ও ক্লক রেন বলে কিছু হয় না, এটা হচ্ছে 4 ও ক্লক রেন করলে সেটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত, প্রতিদিন বিকেলের দিকে বৃষ্টিপাত। বৃষ্টির ছায় অঞ্চল দেখা যায় কোথায় না, শৈলক্ষেপ বৃষ্টিপাতে অনুবাত ঢালে। ড্যাশ মিমির কম ব্যাসযুক্ত বরফখণ্ড মিশ্রিত বৃষ্টিপাত, এটা হচ্ছে স্লিট, কিন্তু কত মিমি বলা নেই। এটা হচ্ছে হবে, তোমরা স্লিট কাকে বলে একটু জেনে রাখো। স্লিট হচ্ছে 5 মিমির কম ব্যাসযুক্ত বরফখণ্ড মিশ্রিত বৃষ্টিপাত, তাকে বলে স্লিট। তাহলে এখানে তোমরা স্লিটের সংজ্ঞাটাও পেয়ে গেলে, কিন্তু সি এর সাথে এটা স্লিটের মিল হবে। সীমান্ত বৃষ্টি দেখা যায় কোথায়? সীমান্ত বৃষ্টি দেখা যায় ঘূর্ণ বৃষ্টিতে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি। এরপরে চলে যাব 10 দাগে। দাবি ধোঁয়া প্লাস কুয়াশা সমান ধোঁয়াশা, আর রিজন বা আর আছে শিল্প কারখানা যানবাহন থেকে নির্গত দূষিত গ্যাস ও বায়ুতে ভাসমান বস্তুকণার সঙ্গে আলোক রাসায়নিক প্রক্রিয়ায় ধোঁয়াশার সৃষ্টি হয়। এটিও সঠিক, অর্থাৎ ধোঁয়া প্লাস কুয়াশা যেটা ধোঁয়াশা, আর দ্বিতীয় বাক্যটিও সঠিক। তাই 10 দাগের সঠিক উত্তর হবে বি, যেখানে এ ও আর উভয়ই ঠিক এবং আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা। দেখো প্রথম বাক্যটা পূর্ণ বাক্যে দেয়া নেই বলে তাই, নাহলে এখানে বোঝাতে চাওয়া হয়েছে যে ধোঁয়া প্লাস কুয়াশা মিলে ধোঁয়াশার সৃষ্টি হয়। আর দ্বিতীয়টাতেও কিন্তু এই ধোঁয়াশার সৃষ্টি ব্যাপারটাই বলা আছে, যে শিল্প কলকারখানা যানবাহন এখান থেকে প্রচুর ধোঁয়া নির্গত হয়, যা বাতাসের দূষক মানে গ্যাস জলীয় বাষ্প ইত্যাদির সঙ্গে মিশে আলোক রাসায়নিক বিক্রিয়ায় ধোঁয়াশার সৃষ্টি করে। তাই এখানে বি, এ ও আর উভয়ই ঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা, এটি হচ্ছে সঠিক উত্তর। 11 সমুদ্রে যে ধাতবীয় নুড়ি পাওয়া যায় সেটা হচ্ছে ফেরোম্যাঙ্গানিজ নোডেল, তাই এখানে সঠিক উত্তর ম্যাঙ্গানিজ। চলে যাব পরের দাগে 12তে। 1, 2, 3, 4 জন্য সঠিক বিকল্পটি বেছে নিয়ে একটি সম্পূর্ণ করো। এখানে দেখো ফাইটোপ্ল্যাঙ্কটন, জুওপ্ল্যাঙ্কটন, মাছ, মানুষ উৎপাদক থেকে পরপর প্রথম স্তরে, দ্বিতীয় স্তরে, তৃতীয় স্তরের খাদ্য। এখানে 10,000 কিলো ক্যালোরি একদম সূর্যের কাছে লেখা আছে। তাহলে আমরা কি জানি, 10% সূত্র অনুযায়ী প্রত্যেকটা ফেজে 10% করে কমে যাবে। তাই সঠিক উত্তর এখানে 10,000-এর পরে যেটা আছে 1000, 100 এবং 10, বি হচ্ছে সঠিক উত্তর। 13 দাগে প্রবাহমান জল যে প্রকার বাস্তুতন্ত্রের উদাহরণ। এখানে পিলেজিক হচ্ছে পুরো সমুদ্রের বাস্তুতন্ত্র হচ্ছে পিলেজিক, এবং যদি আমরা বলি লেন্টিক তাহলে সেটা হচ্ছে মিষ্টি জলের বাস্তুতন্ত্র। নেরেটিক হচ্ছে তটদেশীয় বা যেখানে মহীসোপান অঞ্চলে সূর্যরশ্মি প্রবেশ করে সেটা, আর প্রবহমান জলের যেটা বাস্তুতন্ত্র সেটা হচ্ছে লোটিক। তাই সঠিক উত্তর হচ্ছে 13 দাগে ডি, লোটিক। আর বাকিগুলোও কিন্তু আমি জানিয়ে দিলাম। 14তে নিচের কোন তথ্যগুলি সত্য? এখানে যেটি 1 অর্থাৎ 2টি বাস্তুতন্ত্রের অন্তর্বর্তী মিশ্র পরিবর্তনশীল বাস্তুতন্ত্র হলো ইকোটোন, এটি সত্য। ইকোটোন এলাকায় প্রচুর সংখ্যক জীবগোষ্ঠী পরিলক্ষিত হওয়া হলো এজ এফেক্ট, এটিও সত্য। 3 প্রভৃতি মৌলগুলি জৈব ভূ রাসায়নিক চক্রের মাধ্যমে জীবজগত ও পরিবেশের মধ্যে আবর্তিত হয় না। এখানে প্রভৃতি মৌলগুলি বলতে কোন মৌলগুলি সেগুলি বলা নেই। 4 সর্বোচ্চ, তাই এটাকে আমি একটা ভুল বাক্য হিসাবেই ধরতে পারি 3টাকে। আর 4টি হচ্ছে সর্বোচ্চ পুষ্টিস্তরের দিকে বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক পদার্থের পরিমাণ বৃদ্ধি পাওয়াকে জৈব বিবর্ধন বলা হয়। এই যে সর্বোচ্চ পুষ্টিস্তরের দিকে ক্ষতিকারক রাসায়নিক পদার্থের পরিমাণ বৃদ্ধি,
এটা যদি একটু উদাহরণ দিয়ে বলি, ধরো যে কৃষিক্ষেত্রে ডিডিটি বা কোনো কীটনাশক স্প্রে করা হয়, সেখান থেকে প্রথম সারির মানে সেটা উদ্ভিদ পেলো, উদ্ভিদ থেকে প্রথম সারির খাদক খাচ্ছে, সেখান থেকে দ্বিতীয় সারির খাদক, মানে যখন প্রথম সারির খাদক খাচ্ছে তখন কিন্তু অনেক সংখ্যায় উৎপাদক খাচ্ছে, আবার দ্বিতীয় সারির খাদক প্রথম সারির খাদককে অনেক সংখ্যায় খাচ্ছে। তাই ক্রমান্বয়ে যত উপরের দিকে পুষ্টি স্তরের দিকে যাওয়া যাবে ততই কিন্তু ক্ষতিকারক রাসায়নিক পদার্থের পরিমাণ বৃদ্ধি পাবে। একে জৈব বিবর্ধন বলা হয়। এখানে তোমরা কিন্তু একটা শর্ট কোশ্চেন জেনে গেলে, এবং তোমাদেরকে জানিয়ে রাখি এটিও হচ্ছে সত্য। তাহলে কি দাঁড়ালো? 14 দাগের সঠিক উত্তর হচ্ছে সি, যেখানে 1, 2 এবং 4 সঠিক। এরপরে চলে যাব 15 দাগে। যে খাদ্য শৃঙ্খলে উৎপাদক স্তর থেকে শক্তি ধাপে ধাপে তৃণভোজী ও মাংসাশী প্রাণীদের মধ্যে সঞ্চারিত হয় তাকে যে প্রকার খাদ্য শৃঙ্খল বলা হয় সেটি হচ্ছে, উত্তর হবে গ্রেজিং খাদ্য শৃঙ্খল। এখানে তোমাদেরকে বাকিগুলো একটুখানি বলে নিই। গ্রেজিং হচ্ছে চারণভূমির খাদ্য শৃঙ্খল। তাহলে ডেট্রিটাস কোনগুলো? ডেট্রিটাস হচ্ছে যেটা বিয়োজক, আর প্যারাসাইটিক কোনগুলো? যেটা হচ্ছে পরজীবী। ধরো মানুষের শরীরে যে উকুন, মাথায় যে উকুন বাসা বাঁধে, আবার উকুনকে ভক্ষণ করে পরজীবী ব্যাকটেরিয়া। তো আমি যেগুলো বলতে চাইলাম সেটা হচ্ছে তোমাদেরকে সবগুলো খাদ্য শৃঙ্খল একটুখানি জানিয়ে রাখলাম। আরেকটা হচ্ছে স্যাপ্রোফাইট। স্যাপ্রোফাইটটাও কিন্তু ডেট্রিটাস, এটাতেও বিয়োজক শ্রেণীর খাদ্য শৃঙ্খল। সঠিক উত্তর গ্রেজিং খাদ্য শৃঙ্খল। আপাতত তোমাদের পার্ট এতে যে কোশ্চেনগুলি আছে সেগুলি সলভ করা হলো। এরপরে চলে যাব পার্ট বিতে। কোন দশকে ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক, অর্থাৎ কোন সময়টাতে কমে গেছিল? সঠিক উত্তর হচ্ছে বি, 1911 থেকে 1921। প্রথম বিশ্বযুদ্ধ, মহামারী, দুর্ভিক্ষ, খাদ্যাভাব, এই নানান কারণে এই সময় ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার কমে যায় এবং চিকিৎসা ব্যবস্থারও অতটা উন্নত না হওয়ায় এই সময় জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি দেখা যায় বা জনসংখ্যা কমে যায়। 17 দাগে পশুপালক যাযাবর গোষ্ঠীর ঋতুভিত্তিক পরিব্রাজনকে বলা হয়। সঠিক উত্তর হচ্ছে এ, ট্রান্সহিউম্যান। 18 দাগে জনবিবর্তনের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যে পৌঁছায়? চতুর্থ পর্যায়ে। এখানে তোমরা একটুখানি জেনে রাখো, চতুর্থ পর্যায়ে জন্মহার এবং মৃত্যুহার সমান সমান ছিল। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই সময় শিক্ষা, সচেতনতা ইত্যাদি কারণে জন্ম নিয়ন্ত্রণ এই ব্যাপারটা যেমন ছিল, জন্মহারও কমেছিল, আবার মৃত্যুহারও কমিয়ে আনা সম্ভব হয়েছিল চিকিৎসা ব্যবস্থার উন্নতির কারণে। এই যে দুটোই সমান সমান বা কম থাকা, এটাই হচ্ছে চতুর্থ পর্যায়ে, জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য পর্যায়ে। যদি তোমাদের কোশ্চেন আসে এই চতুর্থ পর্যায়ের জনসংখ্যা বৃদ্ধির হার কোন কোন দেশে দেখা যায়, একটু জানিয়ে রাখি। জাপান, ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ড প্রভৃতি স্থানে এই জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য বা জনসংখ্যা বিবর্তনের যে পর্যায় তার চতুর্থ পর্যায়ে রয়েছে। পরের কোশ্চেন 19 দাগে বন্যাপ্রবণ অঞ্চলে মানুষ কী করবে? যেখানটা একটু উঁচু জায়গা বা যেখানটা একটু শুষ্ক সেখানে বসতি স্থাপন করবে, যাকে বলা হয় কি? শুষ্ক বিন্দু বসতি। আবার মরুভূমিতে ধরো চারদিকে ধুধু বালি, মানে জলের অভাব বা শুষ্ক অঞ্চল, সেখানে মরুদ্যান বা কূপকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে সেটা হচ্ছে আর্দ্রবিন্দু বসতি। তাহলে এটাতে তোমাদেরকে শুষ্কবিন্দু বসতি এবং আর্দ্রবিন্দু বসতি কি সেটা জানিয়ে রাখলাম। চলে যাব পরের দাগে 20-তে। ভারতের জনগণনা দপ্তরের সংজ্ঞা অনুসারে কোন শহরের ন্যূনতম জনসংখ্যা কত? এটা হচ্ছে সঠিক উত্তর 5000 জন। 21 দাগে যেটি আছে, আমরা প্রথমে যে বসতিটিকে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে হ্যামলেট বসতি, মানে মাত্র 10-15-20টি বসতি থাকবে, যেটা গ্রামীণ ক্ষুদ্র বসতি, তাকে বলে হ্যামলেট। তারপরে যেটা বসতি দেখতে পাচ্ছি গোষ্ঠীবদ্ধ, তারপরে বিক্ষিপ্ত, তারপরে রৈখিক, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে সি। 21 দাগের সঠিক উত্তর হচ্ছে সি। চলে যাব 22 দাগে। এখানে দেখো উপরের চিত্রটি কোন প্রকার জনসংখ্যা পিরামিডকে চিহ্নিত করছে?
স্থিতিশীল জনসংখ্যা পিরামিড, না ক্রমহ্রাসমান জনসংখ্যা পিরামিড, না ক্রমবর্ধমান জনসংখ্যা পিরামিড, না কোনোটিই নয়। 22-এর দাগের সঠিক উত্তর হচ্ছে সি, ক্রমবর্ধমান জনসংখ্যা পিরামিড। এখানে জনসংখ্যা ক্রমশ বাড়ছে, কারণ এখানে আমরা যেটা ভূমির অংশ সেই অংশটাকে দেখছি অনেকটাই চওড়া। তারপরে এই ক্রমবর্ধমান জনসংখ্যা পিরামিডের আকৃতিটা হয় ত্রিভুজের মতো, যার উপরের দিকটা সরু বা শঙ্কু আকৃতির। অর্থাৎ এখানে যে গড় আয়ুষ্কাল তার পরিমাণ কম, সেই জন্য উপরের অংশে যেখানে বয়স্ক মানুষদের এই অংশটার কথা বলছি ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে। তাহলে 22-এর দাগের সঠিক উত্তর হলো সি। 23-এর দাগে দেখো, এখানে জন্মহার বাড়ছে কিন্তু মৃত্যুহার কমছে, অর্থাৎ সেখানে ধনাত্মক জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। আবার এখানে দেখো জন্মহারটা ক্রমশ এই যে কমছে, আবার মৃত্যুহার বাড়ছে। তার মানে কি হচ্ছে না, এখানে তখন ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি, মৃত্যুহার বাড়ছে। আর শেষেরটা জন্ম মৃত্যুহার একদম সমানে সমানে যাচ্ছে, অর্থাৎ শূন্য জনসংখ্যা বৃদ্ধি। অর্থাৎ 23-এরটিতে সঠিক উত্তর হবে ডি। 24-এর দাগে মশলার বাগান, মশলার বাগান বলা হয় কেরালাকে। উচ্চতম শহর হচ্ছে লেহ। কমলালেবুর শহর বলা হয় নাগপুরকে। ভারতের রুড় বলা হয় দুর্গাপুরকে। ভারতের হলিউড বলা হয় মুম্বাইকে। তাহলে এখানে সবগুলি উত্তর তোমরা জেনে গেলে। 25-এর দাগে ভারতের জনগণনার ইতিহাসে সর্বপ্রথম মহানগর কোনটি? বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে মহানগরকে সংজ্ঞায়িত করা হয়েছে। বর্তমান মহানগরের যে সংজ্ঞা, তাতে মহানগর বা যেটা মেট্রোপলিটন সিটি, তার সংজ্ঞাতে বলা হচ্ছে যেটা, তাতে কলকাতা কিন্তু প্রথম মহানগরী, অর্থাৎ বি সঠিক উত্তর। এরপরে আমরা চলে যাব জিওগ্রাফি অফ ইন্ডিয়া, বা যেটা আমাদের পার্ট সি। এখানে একটি অনুচ্ছেদ দেয়া আছে, অনুচ্ছেদটি তোমরা ভালো করে পড়ে নেবে, অনেকটাই বড় আছে, আমি আর পড়ছি না। 26-এর দাগে সঠিক উত্তর নিচের কোন প্রকার শক্তিটি অফুরন্ত? এটা সঠিক উত্তর বায়োগ্যাস। 27-এ অচিরাচরিত শক্তির ক্ষেত্রে কোন কথাটি প্রযোজ্য নয়? এই প্রথমের কথাটি প্রযোজ্য নয়, অর্থাৎ শক্তি উৎপাদনে প্রাথমিক খরচ প্রচুর নয়, না। অচিরাচরিত শক্তি যেগুলো সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটা শক্তি, তার প্রাথমিক খরচটা কিন্তু প্রচুর। বাকি যেগুলো সেগুলি সবগুলিই প্রযোজ্য। এই শক্তিগুলির অনেকেই সাধারণত পৃথিবীতে সর্বত্র লভ্য। আমি বারবারই বলছি যে একটু ভাষার গণ্ডগোল আছে, হয়তো তাড়াহুড়োতে প্রিন্টিং, তোমরা ফার্স্ট ব্যাচ, এই যে এই শক্তিগুলির অনেকেই এরকম এক কথাটাতে ভুল আছে। যাই হোক, পৃথিবীতে সর্বত্র লভ্য, সত্যি তাই। এর দ্বারা পরিবেশের উপরে দূষণের প্রভাব খুবই কম, সত্যি তাই, পরিবেশ দূষণ কম। কোনোটি ঠিক নয়, এটি নয়, প্রযোজ্য নয় এমন কথাটি হলো, সেটি হচ্ছে এ হবে সঠিক উত্তর। পরে চলে যাব 28-এর দাগে। তথ্য অনুসারে ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য, সর্বাধিক জনবিরল রাজ্য আমরা জানি সিকিম। চলে যাব 29-এর দাগে। ভারতের কোন রাজ্য অভ্র উৎপাদনে প্রথম স্থানের অধিকারী? 29-এ যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এরপরে চলে যাব 30, জলবিভাজিকা ব্যবস্থাপনা এলাকা জোর দেয়। 30-এর দাগে যেটি সঠিক উত্তর সেটি হচ্ছে ডি, অর্থাৎ এখানে যে অপশনগুলি আছে 1, 2 এবং 3, অর্থাৎ জল ও মাটি সংরক্ষণ, ভূমি ও মাটির প্রাথমিক উৎস উন্নত করা, এবং 3 জলবিভাজিকা ব্যবস্থাপনা এলাকার মানুষজনের আয় বৃদ্ধি করা। এই তিনটির উপরেই কিন্তু জোর দেয়। এরপরে চলে যাব 31। এখানেও অপশনগুলিতে একটু গণ্ডগোল আছে, সেটা বলে নিই। ভারতের সর্বাধিক বক্সাইট সঞ্চয়কারী রাজ্য, এটাও উড়িষ্যা। আবার সর্বাধিক বক্সাইট উৎপাদনকারী রাজ্য, এটাও কিন্তু উড়িষ্যা। ভারতের খনিজ ভাণ্ডার যেটাকে বলা হয় সেটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি। তামার খনির জন্য বিখ্যাত সেটা হচ্ছে খেত্রি, রাজস্থানের খেত্রি। কোরবা কয়লা খনির অবস্থান কোথায়? ছত্তিশগড়। তাহলে দেখো সবগুলোই মিলে গেল, রইল পড়ে অন্ধ্রপ্রদেশ। তাহলে এখানে হয়তো বক্সাইটের একটি উত্তর উড়িষ্যা এবং একটি উত্তর অন্ধ্রপ্রদেশ হবে, এরকম ভেবে দেয়া আছে, কিন্তু সেটা সঠিক নয়। এখানে ভারতের সর্বাধিক বক্সাইট সঞ্চয়কারী রাজ্য উড়িষ্যা, আবার উৎপাদনকারী রাজ্য হচ্ছে উড়িষ্যা।
তাহলে অন্ধ্রপ্রদেশটা বাড়তি হয়ে যাচ্ছে। ফলে তোমরা এই স্থানগুলো অবশ্যই দেখে নেবে যে কোন খনিজ এবং শক্তি সম্পদ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম। চলে যাব 32। পৃথিবীর সর্ববৃহৎ বাণিজ্য সংস্থার নাম ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আর্সেনিক দূষণের আশঙ্কা বেশি থাকে কোন প্রকার সেচ ব্যবস্থায়? নলকূপ সেচ ব্যবস্থায়। এরপরে 34, ভারতে পাট চাষ ক্রমশ রুগ্ন হয়ে পড়ছে, কারণ পলিথিন জাতীয় দ্রব্যের ব্যবহার ভারতীয়দের মধ্যে ক্রমশ বাড়ছে। না, পলিথিন জাতীয় দ্রব্যের ব্যবহার বাড়ছে বলেই পাট চাষ রুগ্ন হচ্ছে এরকম নয়, তবে দুটোই ঠিক। পাট চাষও রুগ্ন হয়ে পড়ছে এবং পলিথিন জাতীয় দ্রব্যের ব্যবহারও কিন্তু বাড়ছে। তবে এই একটা কারণেই যে ক্রমশ পাট চাষ রুগ্ন হচ্ছে সেটা নয়, পাট চাষ রুগ্ন হয়ে যাওয়ার অনেকগুলোই কারণ আছে। কারণ ভারতের পাটকলগুলো অনেক পুরানো, ভারত বাংলাদেশ ভাগের পরে বেশিরভাগ পাট চাষের জমি চলে গেছে বাংলাদেশে। তো সেটাই শুধুমাত্র কারণ নয় যে ভারতীয়দের মধ্যে পলিথিন জাতীয় দ্রব্যের ব্যবহার বাড়ছে। তাই সঠিক উত্তর হচ্ছে এ এবং আর উভয়ই সত্য, দুটো, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। এরপরে যাব লাস্ট কোশ্চেন, কত খ্রিস্টাব্দে ভারতে ইন্টারনেট পরিষেবা চালু হয়? 1986-এ প্রথম ইন্টারনেট পরিষেবা চালু হয়। ঠিক আছে, এই আলোচনা করতে গিয়ে তোমরা কিন্তু কোশ্চেনের একটা ধারণা পাচ্ছ যে কোনখান থেকে তোমাদের বেশি কোশ্চেন থাকছে বা কোন অংশগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। সবাই মন দিয়ে পড়বে।